কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ঘুরে দেখছেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। মধ্যপ্রাচ্যে নতুন নতুন ফ্রন্টে ছড়াচ্ছে সংঘাত। হামলার জবাবে কুয়েত জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের। চীনা অস্ত্র সরবরাহের খবর নাকচ বেইজিংয়ের। গাজাবাসীকে বাঁচাতে অস্ত্র ছাড়তে রাজি হামাস। ধাপে ধাপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। ঐতিহাসিক পদক্ষেপ বলছেন ট্রাম্প। ইউক্রেন জুড়ে রাশিয়ার নজিরবিহীন হামলা। শিশুসহ নিহত অন্তত 9। ড্রোন ছুড়ে মস্কোতে জবাব কিয়েভের। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির। এবং মরক্কো থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতা ছিটমহলে ঢুকছে প্রায় 50,000 অবৈধ অভিবাসী। অনুপ্রবেশ চেষ্টার সময় 18 জনের মৃত্যু। সীমান্তে সেনা মোতায়েন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারে পৌঁছায় গোরের নেতৃত্বে 14 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে 14 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের এই বিশেষ দূত। উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন সার্জিও গোর। সকালে গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন ট্রাম্পের এই দূত। বেলা 12টার কিছু আগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সার্জিও গোর। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তায় উখিয়ায় পৌঁছান তিনি। সার্জিও গোরের সফর নিয়ে বিস্তারিত জানাতে উখিয়া ক্যাম্পে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, রোহিঙ্গা ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্ব মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল। এখন আমরা রয়েছি একটি ডিস্ট্রিবিউশন সেন্টারে WFPর। সেখানে কিন্তু এরই মধ্যে নেমে পড়েছেন তিনি। আসলে পুরো 3 ঘন্টা ধরে আমরা যেটা লক্ষ্য করছি, গাড়িতে করে পুরো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। এর মধ্যে 2টি জায়গায় ক্যাম্প 8-এ একটি একটা ওয়াচ টাওয়ার ছিল, সেই ওয়াচ টাওয়ারে পুরো রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণ করেন এবং এর পরপরই কিন্তু গাড়িবহর যুগে প্রায় ঘণ্টাব্যাপী তিনি রোহিঙ্গা ক্যাম্প 6, 2 এবং আরও 5, 6টি ক্যাম্পের মতো ক্যাম্প আসলে তিনি পরিদর্শন করেন। এবং সর্বশেষ আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি হসপিটালে তিনি রোগী এবং যারা সেবা প্রত্যাশী তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন, আমরা সেটি দেখি। এখন কিন্তু তারা WFP পরিচালিত যে ডিস্ট্রিবিউশন খাদ্য সহায়তা কেন্দ্র যেটি রয়েছে ক্যাম্প 4 এক্সটেনশনে, সেটিতে এসেছেন এবং আমরা লক্ষ্য করছি সেখানে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করছেন এবং পরক্ষণে আমরা এখন লক্ষ্য করছি আসলে তিনি পায়ে হেঁটে এখন যেখানে খাদ্য কর্মসূচি বিতরণ করা হয় সেই কার্যক্রম কেন্দ্রে তিনি প্রবেশ করছেন। এভাবে কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও কিন্তু তার সঙ্গে রয়েছে এবং তারা প্রতিনিয়ত প্রতিটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি তারা খুব নজর দিয়ে দেখছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন। তারা আসলে জানার চেষ্টা করছেন বর্তমান পরিস্থিতি কি। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি ক্যাম্প 8-এ যখন মার্কিন প্রতিনিধি দল যায় তখন হচ্ছে রাস্তার 2 পাশে মিয়ানমারের যারা রোহিঙ্গার নাগরিক তারা কিন্তু শত শত রোহিঙ্গার নাগরিক দাঁড়িয়ে পড়েন এবং সেখানে দাঁড়িয়ে তারা আমরা যেটি লক্ষ্য করেছি যে প্লে কার্ড উঁচিয়ে দেখান এবং তারা স্বদেশে ফেরত যাওয়ার যে দাবি দাওয়া সেগুলো উত্থাপন করেন এবং যে খাদ্য সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র যেটি কমিয়েছিল USAIDর যে ফান্ড সেটিও যাতে বাড়ানো হয় সে দাবিও কিন্তু রোহিঙ্গারা করেছে এবং আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত খাদ্য সরবরাহ কেন্দ্র যেটি রয়েছে সেই কেন্দ্রে ঘুরে ঘুরে সার্জিও গোর কিন্তু তার প্রতিনিধি দলদের সঙ্গে নিয়ে কিন্তু কার্যক্রম তারা সেই পরিদর্শন করছেন এবং পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর যারা খাদ্য কেন্দ্রে এসেছেন তারা ক্রয় করার জন্য বা তারা সহায়তা নেওয়ার জন্য সেই নাগরিকদের সঙ্গেও কিন্তু আলাপ আলোচনা করছেন। তবে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। প্রতিটি ক্যাম্প
ক্যাম্পে কিন্তু এপিবিএন তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো প্রতিটি রাস্তার পাশে কিন্তু দাঁড়িয়ে তারা ব্যাপক নিরাপত্তা জোরদার করছে। তার পাশাপাশি কিন্তু আমাদের এখানকার যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে কিংবা সার্জিও গোরের যে সিকিউরিটি গার্ড রয়েছে তারাও কিন্তু খুব কাছে ভিড়তে দিচ্ছে না এবং অনেক দূর থেকেই সংবাদকর্মীদের কিন্তু তাদের সংবাদ সংগ্রহ করতে হচ্ছে। সেই বিষয়টা আসলে আমরা সকাল থেকে আসলে যখন থেকে ক্যাম্পে এখানে রয়েছি তখন থেকে আসলে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এখন কিন্তু যে ক্যাম্প 4 এক্সটেনশনের যে খাদ্য সহায়তা কেন্দ্র সেই খাদ্য সহায়তা কেন্দ্রে কিন্তু অবস্থান করছে এবং সেখানে তিনি খাদ্য কর্মসূচির যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে ডাব্লিউএফপি কর্মকর্তাদের সঙ্গে যেমন কথা বলছে ঠিক রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলছেন এবং পরিস্থিতি জানতে চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এটি শেষ করেই শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। তো এই ছিল আমার কাছে ক্যাম্প থেকে সব শেষ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এবার অন্য প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়ছে সংঘাত। ইরানের কেশমে মার্কিন অভিযানের জবাবে কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে মিশরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলায় 2 জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইরান, সৌদি আরব এবং আরব লীগ। একই সময় ইরানে চীনা অস্ত্র সরবরাহের খবরও নাকচ করে দিয়েছে বেইজিং। হামলা পাল্টা হামলায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইরানে মার্কিন হামলার জবাবে কুয়েত ও জর্ডানে থাকা ঘাঁটিতে হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। একই সঙ্গে বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্র বলছে ইরানের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে, এমনকি কোনো যুদ্ধ বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি। কেশম দ্বীপে মার্কিন হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন এ ঘটনার মূল্য দিতে হবে ওয়াশিংটনকে। একই সময়ে ইরানের আকাশসীমায় একটি সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। ইরানের মাহান ইয়ারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে মিশরের দামিয়াত্তা বন্দরে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এটিকে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন তিনি। একই ঘটনায় নিন্দা জানিয়েছে আরব লীগ, সৌদি আরব সহ কয়েকটি দেশ। তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। এমন পরিস্থিতিতে ইরানে চীনা অস্ত্র সরবরাহের খবর প্রত্যাখ্যান করেছে বেইজিং। রয়টার্সের প্রতিবেদনে ইরানকে চীনা তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার সম্ভাবনার কথা বলা হলেও চীন বলছে এ তথ্য সম্পূর্ণ অসত্য। পাকিস্তানও এমন কোনো অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার করেছে। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া যাবে না এমন প্রস্তাবটি 50-49 ভোটে এগোতে পারেনি। 3 রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও অধিকাংশ রিপাবলিকান সদস্য এর বিরোধিতা করেন। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজার মানুষকে বাঁচাতে এবার বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নিরস্ত্রীকরণের সম্মতি দিয়েছে সংগঠনটি। আর এর বিনিময়ে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে নীতিগতভাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে হামাস বলছে ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে চুক্তির কোনো ধাপে কার্যকর হবে না। হামাসের এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পরও গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া আল বালাদ, গাজা সিটি সহ বিভিন্ন এলাকায় ড্রোন ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 73,341 জনে পৌঁছেছে।
প্রায় 2 বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর গাজা ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি উঠেছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, গাজাবাসীকে হত্যা ও বাস্তুচ্যুতি থেকে রক্ষা করতেই তারা অস্ত্রের বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছেন। সমঝোতা অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র ধাপে ধাপে জাতীয় কমিটির নিয়ন্ত্রণে যাবে এবং একই সঙ্গে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। হামাসের আলোচক গাজী হামাদ স্পষ্ট করে বলেছেন, নিরস্ত্রীকরণের পুরো প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। অস্ত্রের তালিকা তৈরি, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করবে ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা। হামাসের শর্ত, ইসরায়েল সেনা প্রত্যাহার, পুনর্গঠন এবং চুক্তির অন্যান্য অঙ্গীকার বাস্তবায়ন করলেই কেবল নিরস্ত্রীকরণের ধাপ এগোবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার গঠিত বোর্ড অব পিসের মধ্যস্থতায় এই সমঝোতা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, নিরস্ত্রীকরণ সম্ভব হলে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন হবে এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী দায়িত্ব নেবে। পরে একটি অরাজনৈতিক প্রযুক্তি নির্ভর ফিলিস্তিনি সরকার গঠনেরও পরিকল্পনা রয়েছে। তবে চুক্তির পথ এখনও পুরোপুরি মসৃণ নয়। হামাস বলছে, ইসরায়েল প্রতিশ্রুতি ভাঙলে তারাও কোনো ধাপ বাস্তবায়ন করবে না। অন্যদিকে মধ্যস্থতাকারীরা আশা করছেন, আন্তর্জাতিক তদারকি ও পারস্পরিক অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে গাজার যুদ্ধ পরবর্তী নতুন প্রশাসনিক কাঠামো এবং পুনর্গঠনের পথ এবার বাস্তবে রূপ নিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। নজিরবিহীন রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইউক্রেন। রাতভর মস্কোর হামলায় কিয়েভ, লাভিভ ও দিনিপ্রোপেট্রোভস্কে শিশুসহ অন্তত 9 জন নিহত হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনা। এর জবাবে রাশিয়ার ওয়েলডবেরিজের গুদামে ড্রোন আক্রমণ চালিয়েছে কিয়েভ। যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ায় ন্যাটোর উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর ইউক্রেন জুড়ে 70টির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় 280টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া। রাজধানী কিয়েভ ও দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল ছিল হামলার প্রধান লক্ষ্যবস্তু। এতে দিনিপ্রোপেট্রোভস্কে শিশুসহ বেশ কয়েকজন নিহত হন। একই রাতে কিয়েভের একটি বাজার, গ্যারেজ ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহত হন আরও কয়েকজন। রুশ হামলা থেকে রেহাই পায়নি ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ শহরও। স্থানীয় কর্মকর্তাদের তথ্য মতে রাতভর হামলায় 21টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 2টি প্রায় সম্পূর্ণ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার আশঙ্কায় উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে অনেক আশ্রয়কেন্দ্র নির্মাণ শেষ না হওয়ায় সতর্ক সংকেত বাজলেই ইউক্রেনের হাজারো মানুষকে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেওয়ার ঘটনায় জনমনে ক্ষোভ তীব্র হচ্ছে। এদিকে মস্কোর আঘাতের জবাবে রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দেশটির পেনজিয়া অঞ্চলের ওয়াইল্ডবেরিজের একটি গুদামে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। এ ঘটনায় কয়েকজন হতাহতের পাশাপাশি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 200 কর্মীকে। পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে প্রাণহানি বাড়ছে বলেও দাবি তার। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেন জুড়ে সামরিক স্থাপনা ও 3টি কার্গো জাহাজে হামলা চালিয়েছে। ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার মধ্যেই পোল্যান্ডের পূর্বাঞ্চলে একটি রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তার দেশকে লক্ষ্যবস্তু বানানোর জন্য এটা পাঠানো হয়েছিল এমন প্রমাণও মেলেনি। তবে ঘটনাটি ন্যাটোর পূর্ব সীমান্তে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দাবানলের তাণ্ডবে পড়ছে ইউরোপ। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় দমকল কর্মী মোতায়েন। জার্মানিতে দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৮০০-তে। মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউতে অনুপ্রবেশের সময় সাগরে ডুবে 18 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, গত একদিনে অন্তত ৪৯,০০০ অবৈধ অভিবাসী ছিটমহলে প্রবেশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা পাঠিয়েছে স্পেন সরকার। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে, এ ধরনের ব্যবস্থা অভিবাসন সংকটের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়। তবে তারা অতিরিক্ত সরঞ্জাম ও সহায়তার আশ্বাস দিয়েছে। অভিবাসীদের এই ঢল 2021 সালের মে মাসের ওই ঘটনার মতোই। ওই সময় মরক্কো ও সাব সাহারা অঞ্চলের প্রায় 10,000 তরুণ কয়েক দিনের মধ্যে ওই ছিটমহলে প্রবেশ করেছিল। প্রশ্ন ফাঁস বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।
তবে অপরাধমূলক অতীত যারা আছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তারা। এর মধ্যে বিজেপিতে যোগ দিতে হুমকির মুখে পড়েছেন বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে। অন্যদিকে মোদীকে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর কন্টেন্ট ছড়ানোর অভিযোগে এফবিআর দায়ের হয়েছে মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে। ভারতে প্রশ্ন ফাঁস ইস্যুতে কঠোর আন্দোলনের পর এবার নড়ে চড়ে বসেছে মোদী প্রশাসন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রশ্ন ফাঁস ঠেকাতে শাস্তি আরও কঠোর করে নতুন আইন পাশ করেছে ভারতের পার্লামেন্ট। নতুন আইনে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কারাদণ্ড 10 বছর, জরিমানার পরিমাণ $1 মিলিয়ন বেশি সমমূল্যে উন্নীত করা হয়েছে। এছাড়া ককরোচ পার্টি ও বিরোধীদের চাপের মুখে আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো প্রতিকূল আইনি ব্যবস্থা না নেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি সরকার। এক সরকারি আদেশে বলা হয়েছে, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নতুন কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না। তবে যাদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। এদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলনের সময় তাকে এবং তার পরিবারকে বারবার হুমকি দেওয়া হয়েছে। তার দাবি, বিজেপিতে যোগ না দিলে পরিবারের জন্য সমস্যা তৈরি হবে বলে তাকে চাপ দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিদ্যার্থীদের ভবিষ্যের সাথে খিলবাড়। নতুন অ্যান্টি পেপার লিক আইন নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তারও কড়া সমালোচনা করেছেন দীপকে। তার অভিযোগ, শিক্ষার্থীদের উদ্বেগের দ্রুত সমাধান না করে সরকার জনসংযোগমূলক বার্তায় বেশি গুরুত্ব দিচ্ছে। মোদীর চেহারা শিক্ষার্থীদের ভবিষ্যতের চেয়ে উজ্জ্বল বলেও কটাক্ষ করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও বিকৃত কন্টেন্ট ছড়ানোর অভিযোগে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর করেছে। কাকলি আখতার, সময় সংবাদ। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের তাণ্ডব অব্যাহত। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। প্রবল বাতাসের কারণে গ্রিসের ক্রিচ দ্বীপেও নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ড ও গ্রিসে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এদিকে ফ্রান্সের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সরিয়ে নেওয়া প্রায় 2,20,000 মানুষের মধ্যে প্রায় 84,000 মানুষকে ঘরে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। চলমান তাপপ্রবাহ ও খরার মধ্যেই ইউরোপ জুড়ে দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে সাফক কাউন্টির ডানউইচ হিথ এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাড়িঘর ও অবকাশযাপন কেন্দ্র খালি করা হয়েছে। কাছাকাছি পারমাণবিক স্থাপনা থাকলেও সেখানে তাৎক্ষণিক ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ 42,000 হেক্টরেই স্থির আছে। প্রায় 3,300 দমকল কর্মী বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন তারা। সরিয়ে নেওয়া প্রায় 2,20,000 মানুষের মধ্যে 84,000 মানুষকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ফ্রান্সের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণের সুবিধা হয়েছে। বন্ধ থাকা হাজারো ব্যবসা প্রতিষ্ঠান আবার চালু হতে শুরু করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার পাশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কও পুরোপুরি খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। গ্রিসের ক্রিট দ্বীপেও দাবানলের সঙ্গে লড়ছেন 2 শতাধিক দমকল কর্মী। প্রবল বাতাসে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় উপকূলীয় ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, গাড়ি ও কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। 9টি গ্রাম ও জনপদ থেকে বাসিন্দা এবং পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার ফের আগুনের ঝুঁকি তৈরি হওয়ায় প্রেভেলি সৈকত থেকে 51 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। নাসরিন রুমি, সময় সংবাদ। পাকিস্তানের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 34 শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বেলুচিস্তানের রাজধানী কোয়েটার উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনিতে 10 জন শ্রমিক আটকা পড়েন। এখনও কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বেলুচিস্তানের খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 5 লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। খনিতে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান বিশেষজ্ঞরা। প্রদেশটিতে তামা, স্বর্ণ, দস্তা, লৌহ আকরিক ও কয়লা সহ বিভিন্ন খনিজের বড় মজুদ থাকায় প্রায় এমন দুর্ঘটনা ঘটে।
ভারতের মহারাষ্ট্রে একটি আবাসিক ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আগে এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে চলছে জোরালো অভিযান। ভারতের মহারাষ্ট্রের বালাজিনগরে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে 4 তলা বিশিষ্ট কোহিনূর ভবনের একাংশ হঠাৎই ধসে পড়ে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংসস্তূপে এখনো আরও অনেকে আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন। ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের যৌথ দল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে 48 কক্ষ বিশিষ্ট ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। সেখানে মেরামতের কাজ চলছিল বলেও জানা যায়। প্রশাসনের নোটিশের পর ভবনটি খালি করা হলেও মেরামতের কাজে কয়েকজন শ্রমিক এবং অল্প কয়েকজন বাসিন্দা ভেতরে ছিলেন। বিকট ফাটলের শব্দ শুনে স্থানীয়রা বাসিন্দাদের দ্রুত বের করে আনতে শুরু করেন। তবে সবাই বের হওয়ার আগেই ভবনের একটি অংশ ধসে পড়ে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনের 3টি মূল স্তম্ভে একসঙ্গে কাজ করা হলেও যথাযথ কাঠামোগত সহায়তা না দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। অভ্যন্তরীণ রাজনীতিতে চীনকে ব্যবহার না করতে নিউজিল্যান্ডের রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। পার্লামেন্টে বিতর্কের সময় পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক চীনা বংশোদ্ভূত আইন প্রণেতাকে নিজের দেশে ফিরে যান এমন মন্তব্য করার পর বৃহস্পতিবার এই প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীনা মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, নিউজিল্যান্ডের সংসদীয় বিতর্ক একটি অভ্যন্তরীণ বিষয় এবং বেইজিং এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করবে না। চীন আশা করে নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট ব্যক্তিরা দুই দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেবেন। অগস্টে থাইল্যান্ডে যৌথ বিমান মহড়ায় অংশ নিতে চাচ্ছে চীন। ফ্যালকন স্ট্রাইক 2026 নামের এই মহড়ায় যুদ্ধ বিমান ও স্থলভিষিক্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করবে বেইজিং। সামরিক সহযোগিতা আরও জোরদারে এটি হবে দুই দেশের নবম যৌথ বিমান মহড়া। এতে চীন বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও স্থলভিষিক্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট পাঠাবে। মহড়ায় যৌথ আকাশ প্রতিরক্ষা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত বিভিন্ন অনুশীলন পরিচালনা করবে দুই দেশের বাহিনী। বেইজিং বলছে, এই আয়োজনের লক্ষ্য দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করা ও বাস্তব ভিত্তিক সামরিক সহযোগিতা বাড়ানো। কঙ্গোয় ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা সংক্রমণ। এক সপ্তাহে প্রায় 50% বেড়েছে মৃত্যুর হার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 1521 জন। দেশটির সরকারের সবশেষ তথ্য অনুযায়ী ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 3442 জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন অন্তত 1521 জন। দেশটির সরকারের সবশেষ তথ্য অনুযায়ী মাত্র এক সপ্তাহের ব্যবধানে মৃতের সংখ্যা প্রায় 50% বেড়েছে। হাসপাতালে ভর্তি বা আইসোলেশনে আছেন 797 জন আর সুস্থ হয়েছেন 615 জন। মোট সংক্রমণের প্রায় 90% পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশে শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিরল বুন্ডিবুগীয় ধরনের ইবোলার কার্যকর টিকার অভাব, পূর্বাঞ্চলে চলমান সশস্ত্র সংঘাত, চিকিৎসা কর্মীর সংকট, সংক্রমিত ব্যক্তিদের শনাক্তে বিলম্ব এবং আক্রান্ত জনগোষ্ঠীর অনাস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। পৃথিবীর সবচেয়ে বড় স্যান্ডউইচ বানিয়ে গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো মেক্সিকো সিটি। 100 মিটার দীর্ঘ আর 1.5 মেট্রিক টনের বেশি ওজনের এই বিশাল স্যান্ডউইচ বানিয়ে বাজিমাত করেছেন মেক্সিকোর শেফরা। ঐতিহ্যবাহী টয়োটা ফেস্টের 21তম আসরে তৈরি করা হয় এই রেকর্ড করা স্যান্ডউইচ। 1.5 মেট্রিক টনের বেশি ওজনের বিশাল স্যান্ডউইচ, যা লম্বায় 328 ফুট। একের পর এক রুটি আর হরেক পদ সাজিয়ে তৈরি করা এই স্যান্ডউইচ বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মেক্সিকোর শেফরা। মেক্সিকোর অত্যন্ত জনপ্রিয় পথখাবার টর্টা, যা মূলত বিশেষ এক ধরনের স্যান্ডউইচ। মেক্সিকো সিটির ভেনুস্তিয়ানো কারানজো বোরোর কেন্দ্রীয় প্লাজায় বসেছিল এই টর্টা উৎসবের 21তম আসর। মেলা উপলক্ষে 100 মিটার লম্বা এই স্যান্ডউইচ বানানো হয়, যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
বিশাল এই আয়োজনে উপস্থিত ছিলেন মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা। তিনি জানান, শহরের লাখ লাখ মানুষের প্রিয় এই খাবারের উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তারা আনন্দিত। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো বড় অর্জনের পথটা যে একদমই সহজ ছিল না সে কথা মনে করিয়ে দেন তিনি। স্যান্ডউইচ মেপে ওজন করে দেখার পর আয়োজকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় রেকর্ড গড়ার সনদ। মেক্সিকো সিটির এই বিশাল খাবারের উৎসবে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। তা যেন বিশ্বজুড়ে স্বীকৃতি পায়, আমরা সেটিই নিশ্চিত করতে চেয়েছি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা কিন্তু খুব সহজ কাজ নয়। রেকর্ড গড়ার পর্ব শেষে শুরু হয় উৎসবের আসল আমেজ। দৈনন্দিন জীবনে কিংবা স্কুল কলেজের টিফিনে সাশ্রয়ী এই টর্টা কিভাবে মিশে আছে তা তুলে ধরেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে মেলায় আসা দর্শনার্থীরাও দারুণ উৎসাহ নিয়ে উপভোগ করেন বিশাল এই স্যান্ডউইচের স্বাদ। টর্টা বা মেক্সিকান স্যান্ডউইচ খুব সাশ্রয়ী মূল্যের একটি খাবার। মেক্সিকোর সবার সামর্থ্যের মধ্যেই এটি পাওয়া যায়। আপনি চাইলে কাজের জায়গায় কিংবা স্কুলে টর্টা নিয়ে যেতে পারেন, আবার সবাই মিলে একসাথে উপভোগ করতে পারেন। 100টিরও বেশি স্টল নিয়ে আয়োজিত এই মেলায় দেশি বিদেশি হরেক পদের স্যান্ডউইচ নিয়ে অংশ নেন খাবারের কারিগররা, যা মেক্সিকানদের খাবারের সংস্কৃতিকে রঙিন করেছে নতুন এক বিশ্ব রেকর্ডের ছোঁয়ায়। ফারদিন মাঝার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গৌর ঘুরে দেখছেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে ছড়াচ্ছে সংঘাত। হামলার জবাবে কুয়েত জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের। চীন অস্ত্র সরবরাহের খবর নাকচ বেইজিংয়ের। এবং গাজাবাসীকে বাঁচাতে অস্ত্র ছাড়তে রাজি হামাস। ধাপে ধাপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। ঐতিহাসিক পদক্ষেপ বললেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ধ্রুব আপনাকে। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।